প্রত্যাশিতভাবে মিশরের বিপক্ষে ব্রাজিলের স্কোয়াডে যে পরিবর্তনগুলো আশা করেছিলাম সেই পরিবর্তনগুলো বোধহয় হতে যাচ্ছে। সর্বশেষ ট্রেনিং সেশনে কার্লো আনচেলত্তি স্কোয়াডে বেশ কয়েকটা পরিবর্তন এনেছেন এবং এই পরিবর্তনটা ব্রাজিল জাতীয় দলের জন্য আসলেই গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। প্রথমত, আপনারা একটা বিষয় এতদিন ধরে লক্ষ্য করেছেন যে কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলের স্কোয়াডে ফরওয়ার্ড লাইনে 4 জন ছিল, 2 জন ফরওয়ার্ড এবং 2 জন উইঙ্গার, এইভাবে করে এসেছিল। কিন্তু সর্বশেষ ট্রেনিং সেশনে কার্লো আনচেলত্তি যে পরিবর্তনটা করেছেন সেই পরিবর্তনের একটা মেজর যে জায়গাটা, সেই জায়গাটার সূত্রপাত ঘটেছিল পানামার বিপক্ষে। পানামার বিপক্ষে এই 4-2-4 এই ফরমেশনে ব্রাজিল শুরু করলেও কিন্তু শেষটা করেছিল একটু ভিন্নভাবে। তার মানে 4-2-4 এই ধরনের ফরমেশন যখন হয় তখন মিডফিল্ডে থাকে 2 জন, কিন্তু পানামার বিপক্ষে যখন লুকাস পাকেতা নামলেন ঠিক তখন খেলার শেপটা একটু পরিবর্তন হয়ে গেল। এই শেপ পরিবর্তনের জায়গা থেকে কার্লো আনচেলত্তি খুব সম্ভবত লুকাস পাকেতাকে মিডফিল্ডে ইনক্লুড করবেন এবং এই পরিকল্পনাটা বিশ্বকাপে কন্টিনিউ করবেন বলে আশা করা যাচ্ছে। এখন লুকাস পাকেতা যদি যুক্ত হয় তাহলে স্বাভাবিকভাবে আপনারা পানামার বিপক্ষে যে পরিবর্তনটা দেখেছেন সেকেন্ড হাফে, যে মিডফিল্ডে কিছুটা নিয়ন্ত্রণ এসেছিল, আর এই নিয়ন্ত্রণটা আসলেই ব্রাজিল জাতীয় দলে খুবই প্রয়োজন। দেখুন, ব্রুনো গিমারাইজ একই সাথে ক্যাসিমিরো, এই দুজনকে নিয়ে তো আসলে খুব বেশি একটা আপনি প্রশ্ন তুলবেন না। ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, হোল্ডিং মিডফিল্ডার বলেন, এই দুইজনের কাছ থেকে আপনি এই প্রত্যাশিত পারফরমেন্সটা পাবেন। কিন্তু অ্যাজ আ প্লেমেকার বলেন কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার বলেন কিংবা মিডফিল্ডের যে একটা নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণের জায়গাটা থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে লুকাস পাকেতার এই যে ইনক্লুশন, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং বিশ্বকাপের আসলে অনেক বড় সুবিধা হবে ব্রাজিলের জন্য। এখন লুকাস পাকেতাকে যদি যুক্ত করা হয় তাহলে ফরওয়ার্ড লাইনে যে আপনি 4 জন দেখছিলেন সেই 4 জনের জায়গায় এখন দেখবেন 3 জন। সেই 3 জন আসলে কে কে হবেন এটা খুব বেশি পরিবর্তন হওয়ার সুযোগ নাই। এই জায়গায় রাফিনহা থাকবেন এক পাশে, ভিনিসিয়াস থাকবেন এক পাশে। এই জায়গাটায় কার্লো আনচেলত্তি সর্বশেষ ট্রেনিং সেশনে যেই ধরনের পরিবর্তনটা এনেছেন সেই পরিবর্তনের মেজর জায়গাটা হলো 2 জন উইংয়ের পাশাপাশি ইগোর থিয়াগোকে তিনি শুরুর একাদশে অনুশীলন করিয়েছেন। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আসলেই খুবই দরকার ছিল। মিশরের বিপক্ষে যে স্কোয়াড আপনি দেখবেন, যেই খেলার ধরনটা দেখবেন, মোস্ট প্রবাবলি বিশ্বকাপের যেই একাদশ থেকে নিয়ে শুরু করে বিশ্বকাপের যে যাত্রাটা শুরু হবে, প্রতিপক্ষ অনুযায়ী স্কোয়াড পরিবর্তন হইতে পারে, প্ল্যানিং পরিবর্তন হইতে পারে, কিন্তু আপনি আশা করতে পারেন যে 4-3-3 এই ফরমেশনে কার্লো আনচেলত্তি ব্যাক করতে যাচ্ছেন এবং এইটা ব্রাজিল জাতীয় দলকে অনেক বেশি সুবিধা দিতে পারে। অফেন্সিভ ফুটবলের জন্য 4 জন অ্যাটাকার জরুরি, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডিফেন্স যদি আপনি করতে না পারেন কিংবা মিডফিল্ডে যদি নিয়ন্ত্রণ না থাকে তখন আসলে আপনি কিছুটা বিপাকে পড়তে পারেন। যদিও এখন একটা মতামত নিজের দেওয়া উচিত, নেইমার যুক্ত হওয়ার কারণে কিছু নাম আসলে এই জায়গা থেকে একটু আড়ালে থেকে যাবে। যেমন ধরুন লুকাস পাকেতাকে যদি আপনি স্টার্টিং করান তো সেক্ষেত্রে আপনি সেকেন্ড হাফে নেইমারকে করবেন, নাকি নেইমার জুনিয়রকে অ্যাজ আ প্লেমেকার হিসেবে যখন নেইমার ফিরে আসবেন বা বিশ্বকাপের প্রথম ম্যাচে যদি তিনি নামেন তাহলে অ্যাজ আ প্লেমেকার হিসেবে নেইমার যদি ওই জায়গাটা খেলেন তাহলে একটা ভালো সার্ভিস ব্রাজিল পাবে, এতে কোনো প্রকার সন্দেহ নাই। কিন্তু নেইমার যদি না থাকতো তাহলে একটা নাম লুকাস পাকেতার সাথে যুক্ত করতাম, সেই নামটা হচ্ছে আন্দ্রেস পেরেইরা। যদিও তাকে স্কোয়াডে রাখা হয় না, এই জন্য এই বিষয়টা এই মুহূর্তে আলোচনার বিষয় না। লুকাস পাকেতাকে যুক্ত করা এবং নেইমার যদি ফিরে আসেন তাহলে ওই জায়গায় নেইমারকে যখন যুক্ত করা হবে তখন ব্রাজিলের স্কোয়াডে এই ব্যাপারটা আরও খুব সহজভাবে বা এই পুরো স্কোয়াডের যে সমন্বয়টা এমনভাবে তৈরি হবে যে ফরমেশন ভাঙা লাগছে না, একই সাথে নেইমার যুক্ত হওয়াতে মেজর কোনো পরিবর্তন হচ্ছে না। লুকাস পাকেতার জায়গায় নেইমার যদি নেমে যান তাহলে অ্যাজ আ প্লেমেকার হিসেবে খেলতে পারবে, একই সাথে রাফিনহা এবং ভিনিসিয়াস জুনিয়রদের সাথে একটা ভালো সমন্বয় তৈরি হতে পারে। এখন এই যে 4-3-3 এই যে ফরমেশন, এই ফরমেশনে যদি আপনি একটা মেজর জিনিস লক্ষ্য করেন সেটা হবে এরকম যে ডিফেন্সে আপনার দুই পাশের যে 2 উইঙ্গার থাকবে সেই 2 উইঙ্গার কিছুটা নিচে নেমে আসলে বিষয়টা তখন সহজ হয়ে যায়, খুব বেশি নিচে নেমে এসে খেলতে হয় না। কিন্তু ফরমেশন যদি হয় 4-2-4 তখন যেটা ঘটে সেটা হলো 2 জন ফরওয়ার্ড প্রেসিংয়ের জন্য সামনে দাঁড়িয়ে থাকলে কিন্তু দুই পাশের যে 2 উইং, এই 2 উইংকে অনেক নিচে নেমে খেলতে হয়। উদাহরণ হিসেবে আপনি দেখুন
আপনি পানামার বিপক্ষে লুইস এনরিকেকে অনেক সময় দেখেছেন যে নিচে নেমে এসে খেলতে হয়েছে, কিন্তু এই যে মানে খুব বেশি নিচে নেমে আসার এক্স্যাক্টলি কারণটা কী ছিল? ওয়েসলে অধিকাংশ সময় একটু বেশি উপরে উঠে গিয়েছিলেন এবং সেই জায়গা থেকে নেমে আসতে দেরি করার কারণে লুইস এনরিকেকে নিচে এসে সহযোগিতা করতে হয়েছিল। তো এই যে পরিবর্তনগুলো হয়, স্বাভাবিকভাবে মিডফিল্ডে যদি দুইজন হোল্ডিং মিডফিল্ডারের পাশাপাশি লুকাস পাকেতা যদি যুক্ত হয়ে যায়, তখন দুই পাশের উইং থেকে খুব বেশি একটা নিচে নেমে তাদের সহযোগিতা করার প্রয়োজন হয় না। এখানে আরও একটা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে, ট্রেনিং সেশনে যেই ধরনের পরিবর্তন হয় আপনার ম্যাচে বা পরবর্তী ম্যাচে সেই ধরনের পরিবর্তন হওয়ার একটা আগাম বার্তা হতে পারে, কিন্তু এটাই যে হবে এমনটা ধরে রাখাটাও অন্ততপক্ষে দর্শক হিসেবে আমার আপনার ভুল হবে। তবে ট্রেনিং সেশন যেহেতু কার্লো আনচেলত্তি এভাবে করেছেন, সংবাদ মাধ্যমগুলো যেহেতু এভাবে বলছে, তাহলে আশা করা যায় যে কার্লো আনচেলত্তি ফরমেশন পরিবর্তনের মাধ্যমে একই সাথে 4-3-3 এই ফরমেশনে খেলিয়ে আবার সেই ফরমেশনের মধ্যে লুকাস পাকেতাকে যুক্ত করে একটা বেশ ভালো পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রাখলেন। এই ইঙ্গিতটা অবশ্যই কতটা সফল হয় সেটা মাঠের ফুটবলে দেখা যাবে। আশা করছি ব্রাজিল আপনাদেরকে নিরাশ করবে না, লুকাস পাকেতাও আপনাদেরকে নিরাশ করবে না, ভালো কিছুর প্রত্যাশা আপনি করতেই পারেন। এই ছিল আমার কাছে থাকা তথ্য। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।